আমার স্নেহের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী এবং ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমি এই ভিডিওতে 2021 সালে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কের নভেম্বরে যে প্রতিটি স্কুল থেকে তোমাদের পার্ট 8-এর প্রশ্ন দেওয়া হবে, সেই পার্ট 8-এর অষ্টম শ্রেণীর বাংলার যে প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ 50 নম্বরের পুরো প্রশ্নের উত্তর আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও, আর লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টি প্রশ্ন রয়েছে। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন রয়েছে। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এখানে 2টি প্রশ্ন রয়েছে। 4-এর দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন রয়েছে। আর 5-এর দাগে বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এই বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। এটা 5-এর দাগে একটাই প্রশ্ন। এরপর উত্তরগুলি আলোচনা করছি, তোমরা ভিডিওটি দেখো। ক্লাস 8 বেঙ্গলি ফুল মার্কস 50। 1-এর দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1-এর দাগের প্রশ্ন, ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। যুদ্ধ বিগ্রহ, দয়া প্রদর্শন, বৈর সাধন, আতিথেয়তা। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে আতিথেয়তা। 1.2-এর দাগের প্রশ্ন, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। টেনিদাকে একথা বলেছে। সেলুকাস, সেকেন্দার, পুরু, চন্দ্রগুপ্ত। উত্তরটি হলো অপশান খতে সেকেন্দার। 1.3-এর দাগে পশ্চিমে কুঁদ বুরু তরকারি দিয়ে ঠেকুয়া খায়। টেনিদাকে কথা বলেছে হাবুল সেন, ক্যাবলা, প্যালা, ভল্টা। সঠিক উত্তরটি হলো অপশান খতে ক্যাবলা। 1.4-এর দাগের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম ভার্সাই, সিলোন, মল্টা, টাইটানিক। সঠিক উত্তরটি হল অপশান খতে সিলোন। 1.5-এর দাগে কবি মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ এভাবে কাঁদে না, সূর্যাস্তের নির্মিত গৃহ, জলপাই কাঠের এসরাজ, ঝিকিমিকি ঝিরিঝিরি। সঠিক উত্তরটি হলো অপশান গতে জলপাই কাঠের এসরাজ। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2.1-এর দাগে মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম। কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন? উত্তরটি হলো উপরিউক্ত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি বোঝাতে চেয়েছেন সুপ্রাচীন কাল থেকে এমন এরকম হয়ে আসছে। এমনই রকম কথার অর্থ হলো পৃথিবীর কোনো মানুষই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না, সকলকে ভালোবাসতে পারে না। সে যেমন অন্যের প্রতারণার শিকার হয়ে ওঠে, ঠিক তেমনি অন্য কাউকে প্রতারিত করে। তাই ভালো মন্দ যাই হোক সত্যকে মেনে নিতে হবে সহজে। 2.2-এর দাগে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। বক্তার একথা বলার কারণ কি? উত্তরটি হলো উপরিউক্ত লাইনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে বক্তার আরব সেনাপতি মুর সেনাপতিকে একথা বলার কারণ হলো গত রাত্রে যখন দুই সেনাপতি পরস্পরের পূর্বপুরুষের বিক্রম বর্ণনা করেছিল, তখন আরব সেনাপতি জানতে পারেন এই আশ্রয় প্রার্থী মুর সেনাপতির নির্দেশেই তার পিতাকে হত্যা করেছিল। ফলে তিনি প্রতিশোধ গ্রহণের জন্য ইচ্ছা জাগলেও আশ্রয় প্রার্থীকে তিনি আক্রমণ করতে পারেন না। তাই পরদিন সকালে মুর সেনাপতিকে প্রস্থানের উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে উপরিউক্ত কথাটি বলেছিলেন। 2.3-এর দাগে অ্যান্টিগোনস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগোনস কোন ঔদ্ধত্য দেখিয়েছে? উত্তর, উপরিউক্ত লাইনটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটক থেকে নেওয়া হয়েছে। গ্রিক সম্রাট সেকেন্দারের কাছে অ্যান্টিগোনাস যখন গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে নিয়ে আসে, তখন কথোপকথনের মাধ্যমে জানা যায় গ্রিক সেনাপতি সেলুকাস সরল বিশ্বাসে চন্দ্রগুপ্তকে যুদ্ধ কৌশল শিক্ষা দিয়েছিলেন। কিন্তু এই নিয়ে সেলুকাস ও অ্যান্টিগোনাসের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এমনকি অ্যান্টিগোনাস সেলুকাসের উপর তরবারিও নিক্ষেপ করেছিল। আর সব ঘটছিল সম্রাট সেকেন্দারের সামনে। তাই সেকেন্দার অ্যান্টিক নাসির এই কার্যকলাপকে ঔদ্ধত্য বলে মনে করেছিলেন।
2.4 দাগের প্রশ্ন, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল? উত্তরটি দেখো, উপরিউক্ত লাইনটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্পটি থেকে নেওয়া হয়েছে। বনভোজনের জন্য আয়োজিত পিকনিক দলের দলপতি ছিলেন টেনিদা। পিকনিকের মেনু তৈরি করতে গিয়ে বেশ আলোচনা হচ্ছিল পোলাও, ডিমের ডালডা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা, মশলাদার স্বামী কাবাব প্রভৃতি সুস্বাদু খাবারের কথা। কিন্তু হঠাৎ করে এই সুস্বাদু মেনুর সঙ্গে কত যোগ দিয়েছিলেন আলু ভাজা, শুক্তো বাটি চচ্চড়ি। এতগুলো সুস্বাদু খাবারের মধ্যে হঠাৎ বিষাদ খাবারগুলোর কথা শুনে টেনিদার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই সে প্রশ্নে উল্লিখিত কথাটি বলেছিল। 2.4 দাগের প্রশ্ন, কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? উত্তর, উপরে উল্লিখিত তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখির কবিতার অংশ। চড়ুই পাখির চোখে কৌতূহল থাকার অন্যতম কারণ হল কবির বাড়ির নির্জনতা। সাধারণত প্রত্যেক বাড়িতে একাধিক মানুষ থাকে, একজন বাড়ির বাইরে গেলে অপরজনকে বাড়ি দেখাশোনা করেন। কিন্তু কবির বাড়ি, কবি কল্পনা করেন তিনি চলে গেলে চড়ুইটি ভাবে এই বাড়ি, জানালা, দরজা, টেবিল, ফুলদানি, বই খাতা সবই তার হয়ে যাবে। 2.6 থেকে ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত। বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন? উত্তর, উদ্ধৃত অংশটি আশাপূর্ণা দেবীর রচিত কি করে বুঝব গল্প থেকে নেওয়া হয়েছে। বুকুর মুখে উত্তরপাড়া থেকে ছেনুমাসিরা এসেছেন শুনে বুকুর মা বিরূপ মন্তব্য করে বলেছিলেন, অসময়ে বাড়িতে লোকের বেড়াতে আসা একদম পছন্দ করে না, অথচ অতিথিদের সামনে এসে তিনি ভীষণ আনন্দের সঙ্গে তাদের অভ্যর্থনা জানান এবং এতদিন আসেননি কেন তা নিয়ে অভিমান প্রকাশ করতে থাকেন। মায়ের এই পরিবর্তন দেখে বুকু হঠাৎ সবার সামনে মায়ের সেই বিরূপ মন্তব্যগুলিকে বলতে শুরু করে। বুকুর বাবা মা বুকুকে সবসময় শিক্ষা দিয়েছেন যে কখনো মিথ্যে কথা বলতে নেই, কোন কথা গোপন করতে নেই, সেই অনুযায়ী কাজ করেছে। 6 বছরের ছোট ছেলেটি জানে না কোন কথা গোপন করতে হয় আর কোন কথাটি নয়। তাই বুকুর মুখে এই সত্যি কথাগুলো শুনে তার মা নির্মলা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়ে যান। 2.7 দাগের প্রশ্ন, রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? উত্তরে চাষিরা কি বলেছিল? উত্তর, অবিরাম বৃষ্টিপাতের পর 20 জন অসহায় দরিদ্র কৃষক তাদের কণ্ঠে কেঁদে পড়ল। তাদের কান্না শুনে রমেশবাবু জিজ্ঞেস করেছিলেন, ব্যাপার কি? তখন চাষিরা জানিয়েছিল তাদের 100 বিঘা মাঠ জলে ডুবে গেছে। জল বার না করলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে এবং অনাহারে তাদের মৃত্যুবরণ করতে হবে। 2.8 দাগে, গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র। লেখকের এমন মন্তব্যের কারণ কি? উত্তর, গাছের কথা প্রবন্ধে জগদীশচন্দ্র বসু বলেছেন, গাছপালাকে ভালোবাসতে শিখে তিনি অনুভব করেছেন যে মানুষের মতোই গাছেরাও আহার করে, দিনে দিনে বাড়ে। মানুষের মতো তাদের অভাব, তাদেরও দুঃখ কষ্ট আছে, জীবন ধারণের জন্য সদা ব্যস্ত আছে এবং কি মানুষের মায়ের মতোই প্রয়োজনের সন্তানদের জন্য জীবন ত্যাগও গাছের মধ্যে দেখা যায়। এগুলি অনুভব করেই লেখক উক্ত মন্তব্যটি করেছেন। 2.9 থেকে তবু নেই সে তো নেই রে, কি না থাকার যন্ত্রণা পঙ্ক্তিটিতে মর্মরিত হয়ে উঠেছে। উত্তর, কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় হাওয়া নিজের বাসস্থানের খোঁজে সারা পৃথিবী ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও তার নিজের বাসস্থান খুঁজে পায় না। এখানে হাওয়ার নিজস্ব বাসভূমি না থাকার যন্ত্রণার চিত্র ফুটে উঠেছে। 2.10 দাগে, ছন্দহীন বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন? উত্তর, কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় বুনো চালতার গাছকে দ্বন্দ্বহীন বলেছেন, কারণ বুনো চালতা গাছ বহুদিন ধরে একই রকমভাবে স্থির অবস্থায় তার শাখা প্রশাখাগুলি নত করে রয়েছে। এই গাছে বহুদিন যাবৎ কোনো চাঞ্চল্য লক্ষ্য করা যায়নি। 3 দাগে, নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। 3.1 পরবাসী কবিতার শেষ 4টি পঙ্ক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করা তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, কবি পরবাসী কবিতায় সুন্দরবন, জঙ্গল, প্রাকৃতিক পরিবেশের অসাধারণ বর্ণনা করেছেন। ঠিক তেমনি শেষের 4টি লাইনে তিনি নিজের মন থেকে একাধিক প্রশ্ন করেছেন। তিনি ক্ষুব্ধ হয়েছেন প্রকৃতিকে নিয়ে মানুষের এমন ব্যবহারের জন্য। তিনি প্রশ্ন করেছেন, বনজঙ্গল প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে না কেন?
মানুষ কেন চুপ রয়েছে? গাছপালা প্রকৃতির কি কোনো মূল্য নেই? তাদের কেন এত নগণ্য মনে করা হয়? মানুষ বাসস্থান নির্মাণের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ধ্বংস করে কিন্তু নিজের বাসভূমি নিজের ঘর করতে পারছে না। তাই কবি এমন প্রশ্নবাচক বাক্য ব্যবহার করেছেন। 3.2 দাগের প্রশ্ন, আজ সকালে মনে পড়ল একটি গল্প, গল্পটি বিবৃতি করো। উত্তর, প্রশ্নে উদ্ধৃত লাইনটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটোরের কথা গদ্যাংশ থেকে নেওয়া। গল্পটি হলো নাটোরের অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলা ভাষার প্রচলন। লেখক শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর তার কাকা রবীন্দ্রনাথ ও অন্যান্যদের সঙ্গে গিয়েছিলেন নাটোরে। সে এক হৈ হৈ রই রই ব্যাপার। নাটোরের মহারাজের সুবন্দোবস্তে সমগ্র যাত্রাপথে লেখকদের খাওয়া দাওয়া জিনিসপত্র বহন দেখাশোনার কাজ এ কোনো ত্রুটি ছিল না, সবই মহারাজের নিযুক্ত লোকেরা করত। এই সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন নাটোরের মহারাজ। তারপর যথারীতি শুরু হলো গোল টেবিল বৈঠক এবং বক্তৃতা। ইংরেজিতে যে বক্তৃতা শুরু হয় সঙ্গে সঙ্গে লেখক তথা অবনীন্দ্রনাথ তার সঙ্গীরা বাংলা বাংলা বলে প্রতিবাদ শুরু করেন। এরপর কেউ আর ইংরেজিতে বক্তৃতা বলতে পারেননি। এমনকি ইংরেজি দূরস্থ লালমোহন ঘোষও শেষ পর্যন্ত বাংলায় বলতে বাধ্য হন। এটি লেখকের মনে রাখার মতোই ঘটনা। এভাবেই কনফারেন্সে বাংলা ভাষা চালু হয়। এভাবেই সর্বপ্রথম পাবলিকলি অর্থাৎ জনসমক্ষে বাংলা ভাষার অগ্রগতির সূচনা হলো। 4 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। 4.1 দাগে দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো। স্টেশন বাগুইয়াটি দর্শনমাত্র ক্ষিপ্রহস্ত অদ্ভুত রকম। উত্তরটি দেখো, স্টেশন ইস যুক্ত টি যুক্ত সন, রুদ্ধ দল মুক্ত দল রুদ্ধ দল, অর্থাৎ ইস হচ্ছে রুদ্ধ দল, টয়সই হচ্ছে মুক্ত দল, সন হচ্ছে রুদ্ধ দল। বাগুইয়াটি বা যুক্ত গুই যুক্ত আ যুক্ত টয়স্বীকার, সবগুলি হচ্ছে মুক্ত দল। বা গুই আ টয়স্বীকার এগুলো সবগুলি হচ্ছে মুক্ত দল। দর্শন মাত্র দর যুক্ত সন যুক্ত মাত যুক্ত র, এখানে রুদ্ধ দল হচ্ছে দর, রুদ্ধ দল হচ্ছে সন, মাদ হচ্ছে রুদ্ধ দল এবং র হচ্ছে মুক্ত দল। ক্ষিপ্রহস্ত ক্ষিপ যুক্ত রো যুক্ত হস যুক্ত ত, এখানে ক্ষিপ হচ্ছে রুদ্ধ দল, রো হচ্ছে মুক্ত দল, হস হচ্ছে রুদ্ধ দল আর হচ্ছে ত হচ্ছে মুক্ত দল। অদ্ভুত রকম, এখানে আদ অদ হবে, অদ যুক্ত ভূত যুক্ত র যুক্ত কম, এখানে অদ হচ্ছে রুদ্ধ দল, ভূত হচ্ছে রুদ্ধ দল, র হচ্ছে মুক্ত দল আর কম হচ্ছে রুদ্ধ দল। ওকে। 4.2 থেকে উদাহরণ দাও। মধ্যা সরগম স্বরভক্তি অন্তস্তয়শ্রুতি অন্তঃসরলোপ অনন্য সরসঙ্গতি। উত্তরটি দেখো, মধ্য স্বরগমের উদাহরণ হচ্ছে রত্ন থেকে রতন, স্বরভক্তির উদাহরণ ধর্ম থেকে ধরম, অন্তঃস্তশ্রুতির উদাহরণ হচ্ছে চা এর থেকে চায়ের, অন্তঃসরলোপ হচ্ছে আজি থেকে আজ, অনন্য সরসঙ্গতির উদাহরণ হচ্ছে রামু থেকে রেমো। 5 দাগের প্রশ্ন, বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এই বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। উত্তরটি দেখো, মাননীয় সম্পাদক মহাশয়, বর্তমান পত্রিকা পোস্ট জেলা সবিনয় নিবেদন। পোস্ট এবং জেলাটা কি না, তোমাদের নিজেদের পোস্ট আর জেলার নাম দেবে। তোমরা যে জেলায় বাস করো এবং তোমাদের নিজেদের পোস্ট অফিসের নামটা লিখবে। ওকে। সবিনয় নিবেদন, আমি ড্যাশ অঞ্চলের বাসিন্দা, মানে তোমরা যে অঞ্চলের বাসিন্দা সেই অঞ্চলের বাসিন্দা লিখবে। বুঝতে পেরেছ? আমি ড্যাশ অঞ্চলের বাসিন্দা, প্রতি বছর বন্যার প্রকোপে এই অঞ্চলে জলমগ্ন হয়। কিন্তু তাই নয়, প্রতি বছর হচ্ছে কোন বছর সেই তারিখটা দেবে, কিন্তু তাই নয়, বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, গৃহহীন ও সম্পদহীন হয়ে যাচ্ছে হাজার হাজার কৃষক। এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন। নদীর তীরবর্তী এলাকায় যেখানে পাড় সহজে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে সেখানে বাঁধ দেওয়ার ব্যবস্থা করতে হবে। শিকারী ও এলাকার মানুষের উদ্যোগে বেশি করে গাছ লাগাতে হবে এবং ক্ষয়প্রবণ অঞ্চল থেকে বসতি সরিয়ে আনতে হবে। নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার বহুল প্রচলিত পত্রিকায় জনগুরুত্বপূর্ণ পত্রটি প্রকাশ করলে বিশেষভাবে বাধিত হব। বিনীত শুভেন্দু বেরা। এবার তোমরা নিজেদের নাম লিখবে, আমি আমার নাম লিখছি, তোমরা নিজেদের নাম লিখবে। ওকে, বুঝতে পেরেছ? আর স্থান ও তারিখ, তোমাদের নিজেদের স্থান দেখবে, যেখানে চিঠি লিখছো যেখান থেকে সেখানে স্থান, আর তারিখ হচ্ছে তোমরা যে তারিখে ওই চিঠিটি লিখবে সেই তারিখটা দেবে। ওকে,
তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। লাইক, কমেন্ট এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।